হ্যালো ডিয়ার স্টুডেন্টস, আমরা রোটেশনাল মোশনের একটা গুরুত্বপূর্ণ জায়গায় অবস্থান করছি। আমাদের যে আলোচনা এগিয়েছে, যত আলোচনা এগোচ্ছে আমরা দেখতে পাচ্ছি যে চলন, ঘূর্ণন, আবর্তন এবং মিশ্র গতি, সবশেষে আমরা গড়ানুগতি পেয়েছি। এগুলোর মধ্যে একটা সূক্ষ্ম সম্পর্ক রয়েছে। সেই সূক্ষ্ম সম্পর্কগুলো অর্থাৎ তাদের মধ্যে পার্থক্যগুলো এবং মিলগুলো যদি আমরা ধরতে পারি, তাহলে এই চ্যাপ্টারের উপরে আমাদের কনসেপশান অনেকখানি বেড়ে যাবে। এখন আমরা যেটা আলোচনা করতে যাব সেটা হলো বস্তুর গড়ানোর শর্তে ঘর্ষণ বলের অবদান। ধরো তুমি একটা বস্তু, এটা একটা বল, ধরো এই বলটাকে ব্যাট দিয়ে মারা হয়েছে। প্রথমে ওর কোনো ঘূর্ণন হয়নি, ও এগিয়ে যাচ্ছে। ও যদি বাধা না পায় তাহলে কি ও ঘুরবে? কখনোই ঘুরবে না, ও সোজা বেরিয়ে যাবে। ধরো একটা কোনো গোলক রয়েছে, এই গোলককে আমি একদম ভর কেন্দ্রগামী রেখা বরাবর হিট করেছি, তাহলে এই গোলকটা কিন্তু শুধুমাত্র ট্রান্সলেশন হবে। এবার তোমরা দেখেছ খেলার মাঠে যখন একটা ব্যাট দিয়ে একটা ক্রিকেট বলকে মারা হয়, তখন এই রকম করে বলটা গিয়ে পড়ে, যাওয়ার পরে প্রথমে একটু গড়ায়, প্রথমে ছিটকে চলে যায়, তারপরে দেখবে আস্তে 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 গড়িয়ে 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 বলটা সীমানার দিকে যায়। এটা কিন্তু, এই অভিজ্ঞতাটা কিন্তু সকলের আছে। এই যে আমি বিষয়টা পড়াবো, এটা কিন্তু বা এটা তোমরা যে আলোচনা করছি আমাদের এই বস্তুর গড়ানোর শর্তে ঘর্ষণ বলের অবদান, এটা একটা সামান্য ছোট্ট একটা বিষয় হলে কি হবে, এখানে আমাদের বোঝার বিষয়টা কিন্তু অনেকখানি বড়। ফার্স্ট আমি বলবো যে একটা বস্তুর উপর যখন বাধা বল নেই, ঘর্ষণ নেই, একটা বস্তুর উপর শুধুমাত্র আমি এই রকম বল প্রয়োগ করেছি, অর্থাৎ ভর কেন্দ্রগামী একটা বল দিয়েছি, তাকে আঘাত করেছি ব্যাট দিয়ে, তাহলে সেখানে তার শুধুমাত্র ট্রান্সলেশন হবে, অর্থাৎ বলটা যেমন ছিল সে ঘুরবে না, না ঘুরে সামনের দিকে এগিয়ে যাবে। এইটা প্রথমে বুঝতে হবে। তারপরে তোমাকে বুঝতে হবে এটা যখন ভূমিতে আঘাত করলো, ভূমিতে আসলো, তখন ভূমি কিন্তু বাধা দেবে। এই বাধাটা হচ্ছে ঘর্ষণের জন্য বাধা। এই ঘর্ষণের কারণে কি হবে, তার একটা ওমেগা তৈরি হবে, অর্থাৎ কৌণিক বেগ তৈরি হবে। এই ওমেগাটা যতক্ষণ না এর যে ভরকেন্দ্রের বেগ ভিসিএম এবং এটার এই আর, অর্থাৎ এখানে আমরা ব্যাসার্ধ যদি বলটার আর বলি, ওমেগা ইন্টু আর সমান ভিসিএম যত সময় না হয়, তত সময় আমরা জানি কি পিওর রোলিং সম্ভব নয়। এই কথাটা বলার সঙ্গে সঙ্গে আমাদের অনেকগুলো কথা মনে করতে হবে। খুব সুন্দর করে বোঝো যে আমার প্রথমে বলটা যাচ্ছিল, এখানে কোনো গ্রাউন্ডে টাচ করেনি, কোনো বাধা ছিল না, বায়ুর বাধার কথা ছেড়েই দিলাম, ওসব নেই, তাহলে তার ট্রান্সলেশন হচ্ছিল। এবারে এখানে বাধা পেল, এই ঘর্ষণ বলের বাধা পেলে কি হবে, তার ভিসিএমটা কমবে, আর এখানে ওমেগা আরটা আস্তে 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 বাড়ছে, তাহলে ওমেগা আর সমান ভিসিএম একটা সময় হবে, একটা সময় এইটাতে, এই কন্ডিশানটাতে আমরা রিচ করব, এই কন্ডিশানটাতে আমরা রিচ করব, তখন কিন্তু বলটা গড়ানো গতি পাবে। সেই সময় কিন্তু ফ্রিকশানের মান বলতে হবে তোমাকে, যে সেই সময়ে ফ্রিকশানের মান যখন একটা বস্তু গড়িয়ে যায়, তাহলে সেইখানে কি হয়, এই যে বিন্দুটা গ্রাউন্ডের সঙ্গে টাচে আছে, সেই বিন্দুটাকে আমরা পি বিন্দু বলেছিলাম, সেই বিন্দুর বেগ এদিকে থাকে ওমেগা ইন্টু আর। দেখো স্পর্শকীয় বেগ, এটা যদি আর হয় আর এটা যদি ওমেগা কৌণিক বেগ হয়, তাহলে এই দিকে একটা বেগ থাকে। আর এই বলটা যে পুরোটা এগিয়ে যাচ্ছে, প্রত্যেকটা পয়েন্ট এই বলটার মধ্যে প্রত্যেকটা পয়েন্টের একটা বেগ আছে, সেটা হলো সেন্টার অফ মাসের বেগ, সেই বেগটা এদিকে কাজ করবে। এই মুহূর্তে ভি রিলেটিভ, অর্থাৎ এই গ্রাউন্ডের সাপেক্ষে পি বিন্দুর যে বেগ সেটা শূন্য হবে। কেমন? তাহলে এখানে রিলেটিভ স্পিড নেই, অর্থাৎ এখানে কিন্তু ফ্রিকশানটা এই অবস্থায় কিন্তু শূন্য হবে, বলটা কিন্তু পিওর রোলিং করতে 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 এগিয়ে যাবে। এক মিনিট। এই অবস্থায় ফ্রিকশানটা জিরো হবে, কারণ এইখানে রিলেটিভ স্পিড নেই। এইটা আমাদের মাথায় রাখতে হবে।
তাহলে ফার্স্ট এখন যখন ফ্রিকশানটা সেম হবে তখন কিন্তু এই কন্ডিশানটা অর্থাৎ VCM কমবে না, ফ্রিকশান জিরো হওয়া মানে VCM কনস্ট্যান্ট হয়ে যাবে, VCM কনস্ট্যান্ট হয়ে যাবে, ওমেগাও কনস্ট্যান্ট, ওমেগা আর ইকুয়ালস টু VCM, এইটা ফুলফিল হয়ে যাবে। তাহলে বস্তুর গড়ানোর শর্তে ঘর্ষণ বলের অবদান আমরা দেখতে পেলাম। যদি বলটা প্রাথমিকভাবে ওমেগা থাকতো, সামান্য ওমেগা থাকতো, ধরো ওমেগা 1 আর এদিকে VCM, এবং যদি দেখা যেত ওমেগা 1 লেস আর ইন্টু আর লেস দেন VCM, তাহলে সে যখন বাধা পেত তখন ফ্রিকশানের জন্য VCMটা কমতো। এটা কমে গেলে এক সময় ওমেগা 1 ইন্টু আর সমান VCM হতো, সেক্ষেত্রেও বস্তুটা গড়ানো শুরু করতো। তাহলে এক্ষেত্রে ফ্রিকশানের অবদান রয়েছে, আমরা ফ্রিকশানের অবদান খোঁজার চেষ্টা করছি। আবার দেখো এখানে যদি প্রাথমিকভাবে ওমেগা 1, যেটা ওমেগা 1 ইন্টু আর, এটা যদি VCM এর থেকে বেশি হতো তাহলে কি হতো, ফ্রিকশান সেখানেও কাজ করতো। হ্যাঁ, সেখানেও ফ্রিকশান কাজ করতো, একটা সময় এটার মান কমে VCM এর সঙ্গে সমান হতো। যেইভাবেই হোক না কেন ফ্রিকশানের অবদান রয়েছে গড়ানোর শর্তে। একটা বস্তু গড়ানোর জন্য যে শর্ত লাগে তাতে ফ্রিকশানের অবদান রয়েছে। এবারে দেখো একটা বস্তু, এখানে একটা বস্তু, এইরকম বস্তু, সেটা চাকতি হতে পারে, গোলক হতে পারে, ফাঁপা গোলক হতে পারে, চোঙ হতে পারে। এই রকম বস্তুর ক্ষেত্রে আমরা দেখব যে এই ভর কেন্দ্র যদি এটা C হয়, C এর সাপেক্ষে এখানে যে ঘর্ষণ বলটা উৎপন্ন হয় সেই ঘর্ষণ বল কি করে, F ইন্টু আর একটা টর্ক সৃষ্টি করে। সেই টর্কটাকে আমরা I ইন্টু আলফা দিয়ে লিখি। এখানে ঘর্ষণ বল আমরা যদি জানতে পারি, অর্থাৎ এখান থেকে আমরা, এখানে যদি নর্মাল রিয়াকশান N হয়, এখানে যদি ঘর্ষণ বল আমরা পাই, আর I এর ভ্যালু আমরা জানি চাকতির ক্ষেত্রে হাফ M R স্কোয়ার, আর ফাঁপা গোলকের ক্ষেত্রে 2/3 M R স্কোয়ার, গোলকের ক্ষেত্রে 2/5 M R স্কোয়ার, রিংয়ের ক্ষেত্রে M R স্কোয়ার, এইগুলো আমরা তো জানি। হ্যাঁ, এই I এর সঙ্গে আলফা গুণ করলে আমরা কিন্তু ফ্রিকশানের সঙ্গে আর গুণ করলে যেটা হয় সেটা পাবো। অর্থাৎ এই যে ফ্রিকশান, এই ফ্রিকশানটা আছে বলেই কিন্তু এই টর্কের উৎপত্তি হচ্ছে। এটা হলো গিয়ে প্রাথমিক বিষয়। এবার আমরা এই বিষয়টাকে ভালো করে বোঝার জন্য দুটো উদাহরণ আমরা নেব। ফার্স্টে আমরা বলবো যে একটি বস্তু, এক্সাম্পল একটি চাকতি M ভরের এবং আর ব্যাসার্ধ বিশিষ্ট চাকতির ভর কেন্দ্রের গতিবেগ V0, ব্যাসার্ধ বিশিষ্ট চাকতির ভর কেন্দ্রের গতিবেগ V0, সেই অবস্থায় তার ওপর বাধা বল প্রয়োগ হয়নি। এটি মিউ ঘর্ষণ গুণাঙ্কের তলের ওপর দিয়ে চললে কতক্ষণ পর গড়াতে শুরু করবে, কতক্ষণ পর গড়াতে শুরু করবে, এইটা একটা দেওয়া থাকলো। এবার এখানে চাকতি বলে দিয়েছি, I এর ভ্যালু এখানে পাওয়া যাবে, মিউ বলে দিয়েছি ঘর্ষণ গুণাঙ্ক, কতক্ষণ পর গড়াতে শুরু করবে। দুই হচ্ছে দ্বিতীয় প্রশ্ন হচ্ছে ওই সময় অর্থাৎ গড়ানো শুরু হওয়ার পরে, গড়াতে শুরু করলে ওর ভর কেন্দ্রের গতিবেগ কত হবে। বেশ, এইটা আমরা
ভাববো এবারে কিভাবে এটাকে করা যায়, এটা আমরা ভেবে নেব। ফার্স্ট আমরা করব কি, যে ঘর্ষণের জন্য ওর বেগটা আস্তে আস্তে কমতে থাকবে, আর এদিকে ঘর্ষণের জন্য কি হবে, এফ ইন্টু আর একটা টর্ক সৃষ্টি হবে, সেটা আই আলফার সঙ্গে সমান হবে। তাহলে এখানে আমরা এফ যদি এটাকে বলি ঘর্ষণ বল, আর তাহলে কী হবে, এফ ইন্টু আর সমান হবে আই ইন্টু আলফা। এবারে মিউ ইন্টু এম জি হবে, এখানে যেহেতু মিউ দেওয়া আছে, মিউ ইন্টু এম জি ইন্টু ক্যাপিটাল আর, আর এটাকে আমরা চাকতি বলেছি, চাকতির ক্ষেত্রে হাফ এম আর স্কোয়ার, আর আমরা এটাকে আলফাকে এ বাই আর লিখে নেব, লিখে নিই এ সি এম বাই আর, কেমন, ভর কেন্দ্রের ত্বরণ। এবারে আমরা পাবো কি, এখানে এমটা বড় করে দিয়েছে, এখানে স্মল এম দেওয়া আছে, এখানে স্মল এম থাকুক, এম এম কেটে যাক, আর এখানে একটা কেটে যাক, এই আর কেটে যাক। তাহলে এ সি এম যেটা হলো, এ সি এম যেটা হলো সেটা কত না, হচ্ছে 2 মিউ ইন্টু জি। এ সি এম হলো 2 মিউ ইন্টু জি। এখানে এটা কি করবে, এই যে এফটা, এটা এইদিকে ওর ত্বরণ সৃষ্টি করছে, এইদিকে ত্বরণ সৃষ্টি করে, এইদিকে এখানে টর্ক দিচ্ছে, অর্থাৎ এটাকে এইভাবে ঘোরানোর চেষ্টা করবে। এখন তার বেগ কখন হবে ওমেগা আর এর সঙ্গে সমান, না V0 থেকে মাইনাস এর যে মন্দন, এখানে যে মন্দনটা হচ্ছে সেই মন্দনের ভ্যালু কত হবে, না এখানে মন্দন হবে মিউ এম জি বাই এম। তাহলে মিউ জি ইন্টু টি সমান হবে ওমেগা ইন্টু আর। অর্থাৎ প্রাথমিক বেগ ছিল V0, সেখান থেকে টি সময় পরে তার বেগ হবে ওমেগা ইন্টু আর, সেই ওমেগাটা কি হবে না VCM বাই আর, ওমেগা ইন্টু আর, অর্থাৎ এটা হবে VCM এর সঙ্গে সমান। কৌণিক বেগ, এটা হচ্ছে প্রাথমিক বেগ, এটা বিয়োগ হয়েছে দিয়ে হচ্ছে তোমার বর্তমান কৌণিক বেগ। বর্তমান কৌণিক বেগ পেতে গেলে আমাকে কি করতে হবে, আর একটা ফর্মুলা নিয়ে আসতে হবে। এটা 1 নম্বর ফর্মুলা, এটা 2 নম্বর ফর্মুলা, আর হচ্ছে ওমেগা ইকাস টু ওমেগা 0 প্লাস আলফা টি। হ্যাঁ, ওমেগা 0 ইন্টু আলফা টি, এইটা আমাদেরকে নিয়ে আসতে হবে। তাহলে এখানে কি হবে, ওমেগা ইকাস টু ওমেগা 0 মানে প্রথমে যেটা ছিল 0, আলফা কত, এখানে আলফাটা আমরা বের করেছিলাম, এখানে আমরা আলফাটাকে এসিএম বাই আর লিখেছি। আচ্ছা, আলফাই লেখা যাক, আলফা লিখলে কি হবে, একটা আর থাকবে পড়ে, তাহলে এখানে এটাকে আলফা দিয়ে লিখি, আলফা ইকুয়ালস টু এখানে আর একটা আর পড়ে থাকবে মিউ, এইটা। তাহলে এটাকে কি লিখব, আলফা ইন্টু টি, আলফা ইন্টু টি, তাহলে কী হবে মিউ 2 মিউ জি বাই আর ইন্টু টি। তাহলে এখানে ওমেগা সমান হবে 2 মিউ জি বাই আর ইন্টু টি। ঠিক আছে, এখান থেকে ওমেগা আর পেয়ে গেলাম 2 মিউ জি ইন্টু টি, এইটা হলো 3 নম্বর সমীকরণ। তাহলে এখানে 2 মিউ জি ইন্টু টিটা হলো ওমেগা আর। এইখানে যদি আমি বসাই, এইখানে যদি 2 নম্বর সমীকরণে যদি আমি বসাই, তাহলে কি পাবো না হচ্ছে ওমেগা 2 মিউ জি, V0 ইকুয়ালস টু 2 মিউ জি ইন্টু টি প্লাস মিউ জি ইন্টু টি। তাহলে এখানে V0 সমান কি পাবো, 3 মিউ জি ইন্টু টি। ঠিকঠাক লিখেছি, টি ইকুয়ালস টু হবে V0 বাই 3 মিউ জি, টি ইকুয়ালস টু হবে V0 বাই 3 মিউ জি। এই সময় পরে কিসের জন্য হলো ভালো করে লক্ষ্য করো, আমি পুরো যে ফর্মুলাটা বোঝালাম সেইটা তুমি এবার পেয়ে যাবে। এই একটা উদাহরণেই তুমি কিন্তু সবটাই পেয়ে যাবে। দেখো, এই যে ঘর্ষণ বলটা এ কী করলো, আলফা দিল, এই আলফাটা আবার কি করলো, ওমেগা দিল, ওমেগাকে বাড়ালো,
আমরা বলেছিলাম যে ওমেগাকে বাড়িয়ে V0 সঙ্গে সমান করতে হবে, V এর সঙ্গে সমান করতে হবে। তাহলে আমরা এটাকে বাড়িয়েছি, বাড়াতে গিয়ে সময় লাগলো কত না T সময় লাগলো। সেই T সময়টার জন্য এখানে যে ঘর্ষণ বল, এই ঘর্ষণ বলটা V0কে আবার কমালো, তাহলে দুটো কাজ হয়েছে। দেখো এই বলটা এই চাকতিটা ছুটছিল V0 বেগে, সে কমে V হয়েছে, আর সেই সময়ে তার ঘূর্ণন বেগ হয়ে গেছে ওমেগা আর। সেই V আর ওমেগা আর সমান হয়ে গেলে তখন সে গড়াতে থাকবে। তাহলে এই T সমান এত সময় পরে বস্তুটা গড়াতে থাকবে। এটা একেবারে পারফেক্ট বুঝতে পারছো কিনা বলো। এখানে V0/3 μg এই সময় পরে এই বস্তুটা গড়াতে থাকবে। আর ওই সময় বেগ কত হবে? এই সময় বেগ হবে এইটা ওমেগা VCM, হ্যাঁ, ভরকেন্দ্রের বেগ এটাই। ওমেগা সমান μ2 μg ইন্টু এই T এর জায়গায় বসাবো V0/3 μg, তাহলে হবে 2V0/3। তাহলে ফার্স্ট অ্যান্সার হবে এইটা, হবে ফার্স্ট অ্যান্সার। এইখানটায় আমি ফার্স্ট অ্যান্সার লিখে দেবো V0/3 μg, আর এই অ্যান্সারটা হবে কত না হচ্ছে 2V0/3। কেমন বুঝতে পারলে? পরিষ্কার বুঝতে পারলে একদম, যে এখানে আমার এই বলটা এখানে ঘর্ষণ বল, এখানে কৌণিক ত্বরণ সৃষ্টি করছে। সেই কৌণিক ত্বরণের জন্য ওমেগাটা বাড়ছে। ওমেগা প্রথমে 0 ছিল, কারণ এখানে কিছু বলা নেই, বলটা ঘোরেনি। বলটা প্রথমে আসছিল, বাধা আস্তে আস্তে ঘুরছে। সেই ঘোরার জন্য তার কৌণিক ত্বরণ সৃষ্টি এইখানে কৌণিক ত্বরণের জন্য তার কৌণিক বেগ বেড়েছে। সেই বেগটা যখন ফুলফিল করবে, কি ফুলফিল করবে না কন্ডিশান ফুলফিল করবে ওমেগা আর ইকুয়ালস টু V, সেই সময় আবার বেগটা কমে গেছে। কেন? এই বস্তুটার উপরে এখানে ঘর্ষণ বল কাজ করছে। এখানে যে বস্তুটা রয়েছে তার ভর mg, নিচের দিকে কাজ করছে, তার উপর ঘর্ষণ বল কী হবে μmg। সেইটা আমরা লিখেছি μmg-কে m দিয়ে ভাগ করলে কী হবে μmg/m সমান হবে μg। এখানে বন্ধনটা আমরা পেয়েছি μg, এই কারণে আমরা এখানে লিখেছি V ইকুয়ালস টু U প্লাস AT। এখানে মন্দন এই জন্য মাইনাস হয়েছে, তাহলে প্রাথমিক বেগ মাইনাস মন্দন গুণিতক সময় সমান হবে অন্তিম বেগ। এই অন্তিম বেগটা হচ্ছে ওমেগা ইন্টু আর। ঠিক আছে? আচ্ছা, ঠিক এইটাকে আমি আরও নিউমেরিক্যাল দিয়ে আরেকটা সহজ করে আমি এক্সাম্পল দেব। সেই এক্সাম্পলটা তোমরা বুঝতে পারো কিনা দেখো। এটা একটু ডিফিকাল্ট হবে তোমাদের পক্ষে, কিন্তু বুঝতে চাইলে তোমরা এটা সহজে বুঝতে পারবে। তাহলে ফার্স্ট আমি একটা নিউমেরিক্যাল দেবো। ফার্স্ট নয়, এটাই আমার একমাত্র নিউমেরিক্যাল। এখানে বলা হয়েছে যে 1 মিটার ব্যাসার্ধ বিশিষ্ট একটি নিরেট গোলক, 1 মিটার ব্যাসার্ধ বিশিষ্ট একটি নিরেট গোলক সাত মিটার পার সেকেন্ড বেগ নিয়ে ভূমির উপর চলতে শুরু করলো। বেগ নিয়ে ভূমির উপর চলতে শুরু করলো। এবার হচ্ছে ভূমি ও গোলকটির মধ্যে চলঘর্ষণ গুণাঙ্কের মান 0.2। ভূমি ও গোলকটির মধ্যে মিউ বলে লিখে দিচ্ছি, চলঘর্ষণ গুণাঙ্ক তোমরা লিখে নাও। চলঘর্ষণ গুণাঙ্ক 0.2, আর জি এর মান 10 মিটার পার সেকেন্ড স্কোয়ার হলে কত সময় পরে গোলকটি না পিছলে গড়াতে শুরু করবে? কত সময় পর গোলকটি না পিছলে, কথাটা আর লিখবো না, গড়াতে শুরু করবে। লিখে দিলাম, তোমরা লিখে নেবে না পিছলে গড়াতে শুরু করবে। বড় বোর্ড হলে অবশ্যই লিখে দিতাম। এবারে বলেছে গোলকটির প্রাথমিক কৌণিক বেগ দিয়ে দিয়েছে। সেখানে আমার কৌণিক বেগ দেওয়া ছিল না বলে আমরা 0 ধরেছিলাম। এখানে প্রাথমিক কৌণিক বেগ ওমেগা 0 সমান দিয়েছে 3.5 রেডিয়ান পার সেকেন্ড। এইটা
তুমি ভালো করে বোঝার চেষ্টা করো যে 1 মিটার ব্যাসার্ধের একটি নিরেট গোলক এত বেগে ভূমির উপর দিয়ে চলতে শুরু করলো, ভূমি ও গোলকটির মধ্যে মিউ এর মান এত, জি এর মান এত, কত সময় পরে গোলকটি গড়াতে শুরু করবে। তাহলে অ্যাট ফার্স্ট তুমি যেটা ভাববে সেটা হচ্ছে কি আর এখানে ওমেগা আর এটা ভি, এই ওমেগা আর সমান ভি হবে কতক্ষণ পরে সেটা আমাকে দেখতে হবে। এখানে ফ্রিকশান কত আছে সেটা আমাকে দেখতে হবে, তাহলে এর মন্দনটা পেয়ে যাব, সেখান থেকে আমরা এইগুলো বের করতে পারব। দেখা যাক, আমরা এখানে গোলকের কথা বলেছি, গোলক একটা নিরেট গোলক বলেছি। নিরেট গোলক মানে তার আই কি হয়, নিরেট গোলকের ক্ষেত্রে আই ইকুয়ালস টু হয় 2/5 m/r², এইটা হয় নিরেট গোলকের ক্ষেত্রে। এখন আমরা করব কি না, প্রথমে এর যে বেগ ছিল সেই বেগটা কমে কতই গিয়ে পৌঁছবে সেটা আমরা হিসেব করব। আর কি করব না, ওই ওমেগা, এই ওমেগার ভ্যালুটা কতটা বাড়বে তার জন্য আমরা প্রথমে আলফা নির্ণয় করব। তাহলে কৌণিক ত্বরণের মান অ্যাট ফার্স্ট আমাদেরকে কি করতে হবে, আলফা নির্ণয় করতে হবে। আলফা এর মান নির্ণয় করতে হবে। ধরা যাক আলফা এর মান আলফা, তাহলে ওমেগা তাহলে আমি কি লিখব, আই ইন্টু আলফা সমান এই যে বলটা ফ্রিকশনাল ফোর্স এফ ইন্টু ক্যাপিটাল আর। এবারে আমরা কি করব, আই এর মান কি করব, এইটা লিখব, এখানে ক্যাপিটাল আর দিয়েছি, এটাকে তাহলে আর দেব। তাহলে কি হবে, আই এর জায়গায় 2/5 m/r² ইন্টু আলফা সমান হবে এফটা কত হবে, মিউ এম জি ইন্টু আর। এখান থেকে সেই ছোট এম লেখা হয়ে যাচ্ছে, এখান থেকে আমরা একটা আর কাটবো, একটা এম কাটবো, আলফা ইন্টু আর পাবো, বা আলফা পেয়ে যাব মিউজি 5 μg/2r। দেখো এখানে r² কেটে একটা আর লিখবো, তাহলে এখানে 2r α/5 ছিল, আর এখানে মিউ জি আর এম আর কেটে গেছে, আলফা সমান এইটা পেলাম। এই আলফাটা পেয়ে আমার লাভ কি হলো না, এটা হলো কৌণিক ত্বরণ। এটা হলো কৌণিক ত্বরণ। কৌণিক ত্বরণ যদি জানা থাকে তার জন্য যে ফর্মুলা সেটা কি হয়, ওমেগা ইকুয়ালস টু, একটু ছোট্ট করে লিখতে হচ্ছে, আলফা ইন্টু টি। ওমেগা কত, প্রাথমিক কৌণিক বেগ, এটা কত, প্রাথমিক কৌণিক বেগ 3.5 প্লাস আলফাটা কত 5 μg/2r ইন্টু টি। এই জিনিসটা কার সঙ্গে সমান হবে, ভি এর সঙ্গে সমান হবে। ভি এর মান, প্রাথমিক মান কত, ভি এর প্রাথমিক, এখানে আর এর মানটা সব বসিয়ে দিলে ভালো হতো। আর এর মানটা বসিয়ে দিই, মিউ এর মান দেওয়া আছে, জি এর মান, আর এর মান সবই দেওয়া আছে। তাহলে আমরা প্রথমে এখানে আলফার মানটা বসিয়ে দিই, তাহলে আমাদের হিসেবটা আর একটু সহজ হয়ে যাবে। আলফা ইকুয়ালস টু হবে 5 × 0.2 × 10/2 × 1। দেখো আর এর মান 1 দেওয়া আছে, মিউ এর মান 0.55 আর জি এর মান 10। তার মানে এটা হবে এইটা আর এটা 1 আর এটা 10/2, 5 রেডিয়ান/সেকেন্ড²। ঠিকঠাক আছে কি না একটু তোমরা চেক করে নেবে, হিসেবের ভুল হতেই পারে। তাহলে আলফা ইকুয়ালস টু 5 রেডিয়ান/সেকেন্ড²। তাহলে ওমেগা ইকুয়ালস টু কী লিখবো, ওমেগা 0 প্লাস আলফা ইন্টু টি। এখানে ওমেগা 0টা কত না 3.5 আর আলফা কত, আলফা হচ্ছে 5 ইন্টু টি। এইটা হচ্ছে 2 নম্বর সমীকরণ। এইটা আমরা পেয়েছিলাম ফার্স্ট রিলেশান। এবার থার্ড রিলেশান আমরা কি লিখব না, ভি ইকুয়ালস টু V0 মাইনাস, এখানে যে অ্যাক্সিলারেশানটা হয়েছে, অর্থাৎ এখানে অ্যাক্সিলারেশান হবে না, কি হবে, একটা ডিসিলারেশান হবে, মন্দন হবে। সেই মন্দনের ভ্যালুটা কত হবে না, μmg/m। এরপর যে ঘর্ষণ বলটা কাজ করছে
সেটা মিউ এম ভি, তাকে এম দিয়ে ভাগ করলে এটা মিউ ইন্টু জি হবে। তাহলে এখানে মন্দন হবে, এটা উপরে লিখছি, তোমরা নিচে লিখবে কারণ এখানে জায়গা নেই বলে লিখছি। এখানে মন্দন হবে, আচ্ছা এখানে লিখে দিই, মন্দন সমান হবে, মন্দন এ সমান হবে মিউ এম জি বাই এম। মিউ এর ভ্যালু 2.2 আর জি এর ভ্যালু 10, তাহলে 2 মিটার পার সেকেন্ড স্কোয়ার। তাহলে এখানে আমি কি লিখবো, ভি জিরো ইন্টু টি, তাহলে এখানে ভি হবে কত, ওমেগা ইন্টু আর, ওমেগা ইন্টু 1, আর মানে 1, ওমেগা ইন্টু আর সমান হবে ভি জিরো দেওয়া আছে 7 মাইনাস মন্দনটা হচ্ছে 2 ইন্টু টি। তাহলে ওমেগা সমান 7 মাইনাস 2 ইন্টু টি, এটা 3 নম্বর রিলেশান পেয়ে গেলাম। হ্যাঁ, 3 নম্বর রিলেশান পেয়ে গেলাম। এবারে এই দুটো রিলেশান থেকে আমি কি পাবো, এটাও ওমেগা এটাও ওমেগা, এই দুটো থেকে আমরা সলভ করব। কি পাবো এবার দেখে নেব না, এইটা সমান এটা আমরা লিখে নিই সহজ করে করি। 5t ইকুয়ালস টু হবে 7 মাইনাস 2t, 5 আর 7 70, 5 আর 2 70 হয়ে যাবে, আর 7 থেকে 3.5 বাদ দিলে 3.5 হবে। তাহলে t ইকুয়ালস টু আমরা পাবো 3.5/7 সমান 0.5 সেকেন্ড, অর্ধেক সেকেন্ড। 0.5 সেকেন্ড পরে হ্যাঁ বস্তুটি কিন্তু গড়াতে শুরু করবে। এখানে 0.5 সেকেন্ড পরে বস্তুটি গড়াতে শুরু করবে। কেমন বুঝতে পারলে? এই হচ্ছে ব্যাপার। আমি তাহলে আলফাটা আমরা প্রথমে বের করলাম, করে আমরা সেটা থেকে ওমেগা পেয়ে গেলাম। এবার ওমেগা ইন্টু আর, এখানে আরটা 1 না থাকলে অন্য কিছু থাকলেও সেই একই ব্যাপার সলভ করা যেত, কারণ দুটো আননোন রাশি আছে টি আর ওমেগা, সেখান থেকে ওমেগা বের করে নেবো, ওমেগা বের করে নেওয়ার পর টি বের করে নেবো, বা ওমেগাকে এলিমিনেট করে দিলে টি বেরিয়ে আসবে। এটা কোনো ব্যাপার নয়, সহজ সমীকরণ তোমরা সমাধান করেছো ক্লাস 8, 9, 10-এ, অতএব তোমাদের কাছে এটা কোনো ব্যাপার নয়। অর্থাৎ টি সময় পরে টি ইকুয়ালস টু হচ্ছে 0.5 সেকেন্ড, অর্থাৎ অর্ধেক সেকেন্ড, হাফ সেকেন্ড পরে এইটা গড়াতে শুরু করবে। অর্থাৎ এগুলো তোমরা ভালো করে দেখো, কনসেপ্ট তৈরি করো, এগুলো নিয়ে চাপ নেওয়ার কিছু নেই। যারা পারবে না ছেড়ে দাও, পরে পেরে যাবে। একদিনে তোমার ম্যাচুরিটি আসবে না, এটা মনে রাখবে। তোমার ইচ্ছা থাকলে, চেষ্টা থাকলে অবশ্যই তুমি এগুলো বুঝতে পারবে। আর যদি তুমি ভাবো যে না এখনই আমি সব বুঝে যাবো, কেন আমি বুঝতে পারছি না, ও কেন বুঝতে পারছে, আমি কেন বুঝতে পারছি না, তাহলে কিন্তু ফ্রাস্ট্রেশন চলে আসবে। তোমার মেহনত থাকলেই তুমি একদিন অ্যাচিভ করতে পারবে। আমি এটা বিশ্বাস করি তোমার জন্য, আর তুমিও বিশ্বাস করো তোমার জন্য, তাহলেই তোমার আত্মবিশ্বাস বাড়বে। এই বলে আমি আজকের এই পড়াটা শেষ করছি। এরপরে আরও সহজ জিনিস নিয়ে আসবো। রোটেশনাল মোশন আমাদের এখন চলবে, আরও 2-3টে ভিডিও চলবে, সেখানে তোমরা সহজ জিনিস পাবে এবং তোমরা ভাববে না যে এটা ভীষণ কঠিন, এটা আমার জন্য নয়, সেটা ভাববার কিচ্ছু কারণ নেই। তোমরা নিতে পারলে নেবে, না হলে তোমরা কিছুদিন পরে আবার চেষ্টা করবে, অবশ্যই তোমরা পেরে যাবে। অ্যাট এ টাইম সবগুলো যে বুঝতে পারবে, সবাই যে বুঝতে পারবে তা কিন্তু নয়। এটা বলেই আমি আজকে ক্লাস শেষ করছি। উইশ ইউ অল দ্য বেস্ট।